নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো গত হংকং ম্যাচ হারের পর আবারও কিন্তু ওসিআই প্লেয়ার রুলস চালু করার জন্য ভারতীয় ফুটবল সমর্থকরা এআইএফএফকে তুলোধনা করা শুরু করে দিয়েছে। আর এর মাঝেই 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান রাইট মিডফিল্ড পজিশনের প্লেয়ার রায়ান উইলিয়ামসের নেওয়া সিদ্ধান্তের কারণে এআইএফএফের বিরুদ্ধে কিন্তু আরও ক্ষোভ উগরে দিচ্ছে ভারতীয় ফুটবল প্রেমীরা। তো তোমরা জানো এই রায়ান উইলিয়ামস সে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, যার মায়ের তরফ থেকে সে কিন্তু ভারতীয় নাগরিক হতে পারে ওসিআই রুলসে। আর এই রায়ান সে যেহেতু 2 বছর ধরে ভারতে কাটিয়েছে, সেই কারণে রায়ান সে কিন্তু ওসিআই প্লেয়ার হিসাবে প্রায়োরিটি পাচ্ছে। আর সেই কারণেই গতকাল রায়ান সে কিন্তু ভারতীয় পাসপোর্ট পাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, এবং ভারতীয় পাসপোর্ট পেয়ে সে কিন্তু আমাদের জাতীয় দলকে সাহায্য করতে চাইছে। আর এর আগে ইয়ান ধান্দা, ড্যানি বাদদের মতন ওসিআই প্লেয়াররাও কিন্তু ভারতীয় পাসপোর্ট নিয়ে আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করার জন্য বহুবার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু এআইএফএফ সেই দিকে কিন্তু একবারও দৃষ্টিপাত করেনি। এবং বর্তমানে রায়ান সেও কিন্তু ভারতীয় পাসপোর্ট নিতে ইচ্ছুক, কিন্তু এইবারেও এআইএফএফ রায়ানদের মতন এই সমস্ত ওসিআই প্লেয়ারদের দিকে কতটা দৃষ্টিপাত করবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। আর এআইএফএফ এবং ভারতীয় গভর্নমেন্টের যদি ওসিআই রুলসটা চালু করার বিষয়ে কোনো সদিচ্ছা না থাকে, তাহলে কিন্তু আর কোনো দিনই ভারতীয় ফুটবল এগোবে বলে আমার মনে হয় না। যতদিন না পর্যন্ত ওসিআই প্লেয়ার্সদের আমাদের জাতীয় দলের হয়ে খেলার ব্যবস্থা করা হবে, ততদিন পর্যন্ত কিন্তু এইভাবেই চলতে থাকবে আমাদের ভারতীয় ফুটবল, যার ফলে দিনের শেষে হতাশা নিয়েই কিন্তু ফিরতে হবে আমাদের মতন ভারতীয় ফুটবল প্রেমীদের। এবং খুব শীঘ্রই বাংলাদেশ তারা কিন্তু ফুটবল মঞ্চে আমাদেরকে বুড়ো আঙুল দেখাতে চলেছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এআইএফএফ এবং ভারতীয় গভর্নমেন্ট তারা আমাদের ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে ওসিআই রুলসটা চালু করে নাকি। তো যাই হোক, এবার আইএসএলের ট্রান্সফার মার্কেটের বিষয়ে কথা বললে তোমরা জানো গতকাল থেকে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেছে, যার ফলে গতকাল থেকেই প্রতিটা ম্যানেজমেন্ট তারা নিজেদের দলকে গুছিয়ে নেওয়ার জন্য নতুন প্লেয়ার সই করার কাজ শুরু করে দিয়েছে। তবে গতকাল থেকে ট্রান্সফার উইন্ডো ওপেন হলেও মোহনবাগান দলের যেহেতু রেজিস্ট্রেশন ব্যান এখনও ওঠেনি, সেই কারণে মোহনবাগান কোনো নতুন প্লেয়ার সই করতে পারবে নাকি সেই নিয়ে কিন্তু অনেকের মনেই সংশয় রয়েছে। তো এই বিষয়ে মোহনবাগান সমর্থকদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যান খেয়েছে, কোনো ট্রান্সফার ব্যান নয়। সেহেতু মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু নতুন প্লেয়ার সই করাতে কোনো প্রবলেম নেই। শুধুমাত্র সেই সমস্ত নতুন প্লেয়ারদের মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু কোনো টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে না যতদিন না পর্যন্ত মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যানটা উঠছে। তবে তোমরা এবার ভাবতে পারো মোহনবাগান দলের রেজিস্ট্রেশন ব্যানটা এখনও কেন উঠছে না, তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কেন চুপচাপ বসে আছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দিক থেকে সমস্ত রকম নথিপত্র সাবমিট করে দিয়েছে ফিফার কাছে, সেহেতু এখন পুরো বিষয়টাই নির্ভর করে আছে ফিফার ওপর। তবে এই ব্যানের বিষয়ে বর্তমানে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে, গত 2 দিন আগে মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগানের লিগাল টিম তারা ফিফার সাথে যোগাযোগ করেছিল তাদের ব্যানটা ওঠানোর বিষয় নিয়ে, এবং ফিফার তরফ থেকে জানানো হয়েছে মোহনবাগানের বিষয়টা প্রসেসে রয়েছে, এবং খুব শীঘ্রই ফিফার তরফ থেকে মোহনবাগানের বিষয়টা খতিয়ে দেখা হবে এবং মোহনবাগানের ব্যানটা সরিয়ে নেওয়া হবে। সেহেতু এই ব্যানের বিষয়ে বর্তমানে কিন্তু বাগান সমর্থকদের খুব একটা চিন্তার কোনো কারণ নেই। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের কাজটা চালিয়ে যাচ্ছে ট্রান্সফার মার্কেটে, এবং ফিফার তরফ থেকেও খুব শীঘ্রই মোহনবাগানের ব্যানটা সরিয়ে দেওয়া হবে তেমনটাই কিন্তু আশ্বস্ত করা হয়েছে। তবে মোহনবাগানের ব্যানটা উঠে গেলেও বাংলার আরেক প্রধান তথা মোহামেডান স্পোর্টিং দল তারা কিন্তু ট্রান্সফার ব্যানের আওতায় পড়তে পারে। যেমনটা জানা গেছে, মোহামেডান স্পোর্টিংয়ের প্রাক্তন হেড কোচ তথা অ্যান্দ্রে চেরিনিসভের বেতনটা এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট, যার ফলে এই চেরিনিসভ তিনি কিন্তু ফিফার দ্বারস্থ হয়েছেন, এবং ফিফার তরফ থেকে মোহামেডান স্পোর্টিংকে জানানো হয়েছে তারা যদি আগামী 45 দিনের মধ্যে চেরিনিসভের বকেয়া অর্থটা প্রদান না করে, তাহলে অনির্দিষ্টকালের জন্য ট্রান্সফার ব্যানের আওতায় আসতে পারে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট। তো এই মরশুমে মোহামেডান স্পোর্টিং দলের মূল ইনভেস্টর কে হবেন সেই নিয়ে কিন্তু এখনও নিশ্চিত নন মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট। মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে তারা স্রাচি এবং বাঙ্কারিলের সাথে গত কয়েকদিন আগে কথাবার্তা বলেছে, সেহেতু তারা যদি আবারও ইনভেস্ট করতে চায় তাহলে স্রাচি এবং বাঙ্কারিল এরাই কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের এই মরশুমেরও ইনভেস্টার হতে চলেছে। আর যদি তারা মোহামেডান স্পোর্টিংয়ে আর ইনভেস্ট করতে রাজি না হয়,
তখন মোহামেডান স্পোর্টিং তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন নতুন ইনভেস্টারের জন্য। যেখানে ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি তাদের মূল ইনভেস্টর কে হতে চলেছে এই মরশুমে, যার ফলে বর্তমানে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা যে বেশ খানিকটা সংকটের মুখে পড়েছে এই ইনভেস্টরজনিত কারণে সেটা বলাই যায়। তবে মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা তারা যদি নিজেদের গদির মায়াটা ত্যাগ করতে না পারে তাহলে কিন্তু কোনো ইনভেস্টরই মোহামেডান স্পোর্টিংয়ে ইনভেস্ট করতে আগ্রহী হবে না। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে কত শীঘ্রই মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট নিজেদের ইনভেস্টর গোষ্ঠীকে চূড়ান্ত করে ট্রান্সফার মার্কেটে নামে। তবে মোহামেডান স্পোর্টিং নিজেদের ইনভেস্টরজনিত বিষয়ে সমস্যায় থাকলেও তারা কিন্তু সিএফএলের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে এবং যেমনটা জানা গেছে মোহামেডান স্পোর্টিং তারা সিএফএলের জন্য দলের নতুন প্লেয়ার অ্যাপ্রোচ করাও শুরু করে দিয়েছে, যাদের মধ্যে ইতিমধ্যেই দুই চেনা পরিচিত প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট। আর সেই দুই প্লেয়ার হচ্ছে 28 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার হীরা মণ্ডল, যে বর্তমানে যুক্ত রয়েছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সাথে, এবং দ্বিতীয়জন হচ্ছেন 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ ফারদিন আলী মোল্লা, যে বর্তমানে যুক্ত রয়েছে মোহনবাগানের রিজার্ভ দলের সাথে। তো মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ঘর ভেঙে এই দুই প্লেয়ারকে নিজেদের দলে চূড়ান্ত করতে চাইছে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। তো যেমনটা জানা গেছে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট এই দুই প্লেয়ারকে প্রস্তাব পাঠিয়েছে মোহামেডান স্পোর্টিং দলের হয়ে সিএফএলে খেলার জন্য, এবং সিএফএলে এই দুই প্লেয়ারের পারফরমেন্সের নিরিখে তাদের দুজনকেই মোহামেডান স্পোর্টিংয়ের সিনিয়র দলে প্রমোট করার প্রস্তাব পাঠানো হয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের তরফ থেকে। এবং যেমনটা আপডেট, হীরা মণ্ডল এবং ফারদিন তারা দুজনেই কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের প্রস্তাবে রাজি হয়েছে। সেহেতু দলবদলের বাজারে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ঘর ভেঙে সিএফএলে নিজেদের দলকে গুছিয়ে নিতে চাইছে সেটা বলাই যায়। তো এবার পরবর্তী আপডেটগুলো নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তোমরা জানো দল গঠনের বাজারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই অ্যাক্টিভভাবে কাজ করা শুরু করে দিয়েছে, যার ফলে ইতিমধ্যেই একাধিক প্লেয়ারকে নিজেদের দলে চূড়ান্তও করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর ট্রান্সফার মার্কেট যেহেতু ওপেন হয়ে গেছে সেহেতু এখন থেকে দলের চূড়ান্ত হওয়া স্বদেশি এবং বিদেশি প্লেয়ারদের নামও কিন্তু ঘোষণা করা শুরু করে দেবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো গতকাল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের দল থেকে 3 জন বিদেশিকে বিদায় জানিয়ে দিল। আর এই 3 বিদেশি হচ্ছে দলের স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর উস্তে এবং দলের 2 আক্রমণ ভাগের প্লেয়ার মেসি বাউলি এবং রিচার্ড সেলিস। তো এই হেক্টর উস্তে এবং রিচার্ড সেলিস এরা দুজনেই ইস্টবেঙ্গল জার্সিতে তেমন একটা নজর কাড়া পারফরমেন্স করতে না পারলেও মেসি বাউলি সে কিন্তু ইস্টবেঙ্গল জার্সিতে বেশ ভালোই পারফরমেন্স করেছিল। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা এই মরশুমে আরও ভালো দল গঠন করার চেষ্টায় থাকার জন্য মেসি বাউলিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দল থেকে ছাঁটাই করে দিল। এবং যেমনটা জানা গেছে এই মেসি বাউলির কাছে আইএসএলের তার প্রাক্তন দল তথা কেরালা ব্লাস্টার এফসির থেকে অফার রয়েছে, সেহেতু এই মেসি বাউলিকে আমরা কিন্তু এই মরশুমেও আইএসএলে খেলতে দেখতে পেতে পারি। তো বর্তমানে ইস্টবেঙ্গল দলে হিজাজি মাহের, মাদি থালাল, ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস এবং সাউল ক্রেসপো রয়েছে। তবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে রেখে দিয়ে সাউল ক্রেসপোকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে এর পাশাপাশি দলে আরও 2 থেকে 3 জন নতুন বিদেশিকে চূড়ান্ত করতে। ইতিমধ্যেই 2 নতুন বিদেশিকে চূড়ান্ত করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, সেটা তোমরা জানো। এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছে এই মৌসুমে অন্তত 8 জন বিদেশিকে দলে ধরে রাখার, যাদের মধ্যে হিজাজি মাহির এবং মাদি থালাল এদেরকে আপাতত আনরেজিস্টার হিসাবে রাখার পরিকল্পনা রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে আরও 2 নতুন বিদেশির খবর জানা গেছে, যাদের মধ্যে রয়েছে 25 বছর বয়সী ইতালিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার অ্যালেসান্দ্রো কোপালা। 2.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অ্যালেসান্দ্রো সে বর্তমানে খেলছে মাল্টার ফার্স্ট টায়ার লিগে। 6 ফুটের বেশি উচ্চতা সম্পন্ন এই দানবাকার ডিফেন্ডারের সাথে তার বর্তমান ক্লাবের এই জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এবং যেমনটা আপডেট জানা গেছে কোচ অস্কার ব্রুজনের টার্গেট লিস্টে রয়েছে এই অ্যালেসান্দ্রো। শুধু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি এই অ্যালেসান্দ্রোর ডিলটা ডান করতে পারে তাহলে কিন্তু এই অ্যালেসান্দ্রোর উপস্থিতিতে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যে বেশ খানিকটা মজবুত হয়ে যেতে চলেছে সেটা বলাই যায়। এবং এর পাশাপাশি আরও যেমনটা জানা গেছে এক স্প্যানিশ আপফ্রন্টের প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং সেই বিদেশিটা বর্তমানে সেকেন্ডার ডিভিশনে খেলছে। আর এই বিদেশিটার গোল স্কোরিং অ্যাবিলিটি এবং তার স্কিল দেখে ইমপ্রেসড হয়েছেন কোচ অস্কার ব্রুজন, যার ফলে কোচ অস্কার ব্রুজনের পরামর্শ মতনই সেই স্প্যানিশ প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট।
সেহেতু এই দুই বিদেশিকে দলে চূড়ান্ত করে নিজেদের দলকে আরও শক্তিশালী করে তুলতে পারে নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো ইস্টবেঙ্গল দলে এই মৌসুমে বেশ কিছু নতুন প্লেয়ারের ইনকামিং হলেও মোহনবাগান দলে কিন্তু খুব বেশি নতুন প্লেয়ারের ইনকামিং আমরা দেখতে পাবো না। হাতে গোনা 2 থেকে 3 জন নতুন প্লেয়ার এই মৌসুমে সই করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ বর্তমানে মোহনবাগানের স্কোয়াডটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। নতুন প্লেয়ারদের মধ্যে রবসান রবিনও কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে, সেটা তোমরা জানো। আর ইতিমধ্যেই রবসান রবিনও সে কিন্তু নিজের দেশে অনুশীলনেও নেমে পড়েছে নিজেকে ফিট রাখার জন্য। তবে এবার কিন্তু রবসান রবিনোর পাশাপাশি মোহনবাগান দলের মনস্টার তথা অ্যালবার্টো রড্রিগেজ সেও কিন্তু অনুশীলনে নেমে পড়েছে নিজেকে ফিট রেখে আরও একবার মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে নির্ভরতা দেওয়ার জন্য। তো একদিকে এই সমস্ত বিদেশিরা নিজেদের ফিট রাখার জন্য তারা মাঠে নেমে পড়েছে, আর অপর দিক দিয়ে মোহনবাগান দলের অজি স্ট্রাইকার তথা জেসন কামিংস সে কিন্তু এখনও বিয়ার হাতে বিদেশে ছুটি কাটাচ্ছে। তো আমরা সকলেই আশা করব জেসন কামিংস সেও যেন দ্রুত অনুশীলনে নেমে নিজেকে ফিট করে তোলে এবং এই মৌসুমে মোহনবাগান জার্সিতে মাঠ কাঁপিয়ে মোহনবাগানকে সফলতা এনে দেয়। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হয়, এই মৌসুমে জেসন কামিংস নাকি জেমি ম্যাকলারেন, কে মোহনবাগান জার্সিতে সর্বাধিক গোল করতে পারে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।